সিমটমস এর মধ্যে patient or her parents will complain non-establishment of menstruation yet. সাধারণত দেখা যায় 15 to 18 ইয়ার্স এর গার্লকে নিয়ে আসে যার এখনো মিনিস্ট্রেশন হয় নাই। প্যারেন্টস এসে বলবে যে ওর ছোট বোনের হয়ে গেছে বা ওর ফ্রেন্ডসদের মিনিস্ট্রেশন হয়ে গেছে, কিন্তু এই মেয়ের এখন মিনিস্ট্রেশন হচ্ছে না। এজ তাহলে কত? সাধারণত 15 to 18 ইয়ার্স এর গার্লদেরকে প্যারেন্টসরা নিয়ে এসে এবং তাদের কমপ্লেইন হচ্ছে নন এস্টাবলিশমেন্ট অফ মিনিস্ট্রেশন ইয়েট, এখন পর্যন্ত তার মিনিস্ট্রেশন এস্টাবলিশ হয়নি, 1 নাম্বার। 2 নাম্বার কমপ্লেইন হয় পিরিয়ডিক লোয়ার অ্যাবডোমিনাল পেইন, অর্থাৎ প্রতি মাসে একটা নির্দিষ্ট সময়ে তার তলপেটে ব্যথা হয়, পিরিয়ডিক লোয়ার অ্যাবডোমিনাল পেইন। এন্ড থার্ড যে কমপ্লেইনটা আসতে পারে দ্যাট ইজ রিটেনশন অফ ইউরিন, তার ইউরিন আটকে গেছে, হ্যাঁ, সে ইউরিন পাস করতে পারছে না। সাধারণত এই 3টা প্রবলেম নিয়েই তোমার কাছে আসবে ইন কেস অফ ক্রিপ্টোমেনোরিয়া। আচ্ছা, এবার আসো, বোঝা যাচ্ছে স্টুডেন্ট? বোঝা যায়? Yes, ma'am. আচ্ছা আচ্ছা, তারপরে এক্সামিনেশন করলে আমরা দেখব যে her all secondary sex characters are well developed according to her age, তার বয়স অনুযায়ী সেকেন্ডারি সেক্স ক্যারেক্টার গুলি ওয়েল ডেভেলপড। আচ্ছা, তারপরে আমরা পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন করলে আমরা একটা লাম্প পেতে পারি ইন লোয়ার অ্যাবডোমেন, আচ্ছা, পার ভ্যাজাইনাল এক্সামিনেশন করলে আমরা দেখব এ ব্লুইশ বাল্জড membrane which is cystic in consistency, তাহলে বাল্জড মেমব্রেনটা হচ্ছে ইমপারফোরেটেড হাইমেন, এর পিছনে মিনিস্ট্রাল ব্লাড কালেক্টেড হয়ে এটা মেমব্রেনকে পুশ করে বাল্জ করেছে এবং এটার কালার কি হয়েছে? ব্লুইশ কালার হচ্ছে। আমরা জানি প্রতি সাইকেলে কতটুকু ব্লাড লস হয় বলতো? এভারেজ 50 ml। ভেরি গুড। এই যে 50 ml ব্লাড লস হয়, তাহলে এই ব্লাডটা কোথায় এসে জমা হবে? গ্র্যাভিটির কারণে নিচের দিকে আসবে, তাই না? ইউটেরাস থেকে ভেজাইনাতে চলে আসবে, কিন্তু সে ভেজাইনাল এই মেমব্রেনটার জন্য বের হয়ে আসতে পারবে না, এর জন্য হাইমেনের পিছনে জমা হবে। এই 50 ml ব্লাডটা তারপর আস্তে আস্তে ক্লট ফরমেশন হবে এবং কিছুটুকু কি হবে? সিরাম অ্যাবজর্ব হয়ে যাবে। এভাবে প্রতি মিনিস্ট্রেশনে জমা হতে 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 পুরো ভ্যাজাইনাল লুমেনটা বন্ধ হয়ে যাবে, ব্লক হয়ে যাবে, যেটাকে আমরা বলেছি হেমাটোকল্পস। কি বলেছি? হেমাটোকল্পস। হেমাটো মানে ব্লাড, হেমাটোমা, কল্পস মানে ভ্যাজাইনা, ভ্যাজাইনাল লুমেনের ভিতরে যখন ব্লাডটা জমা হয়। আচ্ছা, এবং আমরা বলেছি এটার ফিলিং হবে সিস্টিক ইনকনসিস্টেন্সি। কেন সিস্টিক কনসিস্টেন্সি? কারণ এর পিছনে সেমি সলিড ব্লাড জমা আছে। তাহলে আমরা ক্লিনিক্যাল টিচারে এক্সামিনেশনে দেখলাম অল হার সেকেন্ডারি সেক্স ক্যারেক্টার্স আর অ্যাকর্ডিং টু হার এজ। তার লোয়ার অ্যাবডোমেনে আমরা একটা লাম্প পেতে পারি, আর পারভেজাইনালি আমরা দেখবো একটা ব্লুইশ বাল্জ মেমব্রেন হুইচ ইজ সিস্টিক ইনকনসিস্টেন্সি। আলট্রাসোনোগ্রাম করলে এরপর আমরা ইনভেস্টিগেশনে চলে যাই। আলট্রাসোনোগ্রাম অফ লোয়ার অ্যাবডোমেন করব। আলট্রাসোনোগ্রামে আমরা দেখতে পাবো যে uterus containing blood and vaginal lumen also containing clotted blood. কেন ক্লটেড ব্লাড জমা আছে বলো তো দেখি? কারণ ইচ মিনিস্ট্রেশনে, প্রতি মিনিস্ট্রেশনে কিছু কিছু করে ব্লাড জমা হচ্ছে, ফেলস টু কাম আউট। এভাবে ভ্যাজাইনাতে জমা হয়ে ভ্যাজাইনাল লুমেন যখন পুরাটা ব্লক হয়ে যাবে, তারপর ইউটেরাসের ভিতরে জমা হবে। ভ্যাজাইনাল লুমেন যখন পুরাটা বন্ধ হয়ে যাবে সেটাকে আমরা বলবো হেমাটোকল্পস। আর ইউটেরাসের ভিতরে যখন জমা হবে তখন সেটাকে আমরা বলবো হেমাটোমেট্রা। এই টার্মগুলি ভালো করে জানতে হবে, কথাগুলির অর্থ জানতে হবে। হেমাটো মিন্স ক্লটেড ব্লাড, কল্পস মিন্স ভেজাইনা। তাহলে ভেজাইনা লুমেন যখন ক্লটেড ব্লাড দ্বারা ফিল হয়ে যাবে সেটাকে আমরা বলবো হেমাটোকল্পস। তারপরে এটা ইউটেরাইন কেভিটির ভিতরে জমা হতে থাকবে, সেটাকে আমরা বলবো হেমাটোমেট্রা। আচ্ছা,
আর একটা কথা বলেছি আমরা, পেশেন্ট রিটেনশন অফ ইউরিন নিয়ে আসতে পারে। কেন রিটেনশন অফ ইউরিন নিয়ে আসবে? ভেজাইনার উপরে কে বসে আছে বলো তো? অ্যানাটমিতে আমরা কি বলেছি? ভেজাইনার উপরে কে থাকে? কে? সার্ভিক্স, সার্ভাক্সা। হ্যাঁ, ব্লাডার, ইউরিথ্রা এন্ড ইউরিনারি ব্লাডার, তাই না? উপরে থাকে অ্যানাটমিক্যালি এন্টেরিয়রলি, উপরে না বলে আমরা বলি এন্টেরিয়রলি থাকবে, এন্টেরিয়র ভেজাইনাল উপরে থাকবে ইউরিথ্রা এন্ড ব্লাডার। যখন এটা হেমাটোকলপস হবে, সে ইউরিথ্রাকে প্রেস করবে, প্রেস করলে ইউরিথ্রা ইলংগেটেড হয়ে যাবে, চাপ খেয়ে এটা লম্বা হয়ে যাবে এবং লুমেনটা ন্যারো হয়ে যাবে। তখন এর ভিতর দিয়ে কি ইউরিন প্রপারলি পাস করতে পারবে? তখন ইউরিন প্রপারলি পাস করতে পারে না, এই ইউরিনটা ব্লাডারের ভিতরে জমা হয়। এই জন্যই পেশেন্ট রিটেনশন অফ ইউরিন নিয়ে আসে। তাহলে রিটেনশন অফ ইউরিন কেন হবে? হেমাটোকলপস compresses the urethra become elongated, lumens become narrow and patient fails to pass urine. ইউরিন জমা হয়ে যাবে ব্লাডারের ভিতরে এবং ইউরিনারি রিটেনশন নিয়ে আসবে। আল্ট্রাসোনোগ্রামে আমরা দেখলাম কি কি? হেমাটোকলপস, হেমাটোমেট্রা। এবার আসো আমরা কি ট্রিটমেন্ট দিব, বলো তো দেখি কি ট্রিটমেন্ট দিব? এই মেয়েকে আমরা কি ট্রিটমেন্ট দিব? ইয়েস, এখানে লুমেনটা বন্ধ হয়ে আছে, আমরা লুমেনটাকে ওপেন করে দিব, ইমপারফোরেটেড হাইমেনটাকে পারফোরেট করে দিব। হ্যাঁ, এটা ট্রিটমেন্ট হচ্ছে ক্রুশিয়েট ইনসিশন। আমরা এখানে কি করব? একটা ক্রুশিয়েট ইনসিশন, ক্রুশ শেপেড ইনসিশন দিব, দিয়ে ফ্ল্যাপগুলি রিমুভ করে দিলে ক্লটেড ব্লাডগুলো ড্রেনড আউট হবে এবং তার প্রবলেম সলভ হয়ে যাবে। আচ্ছা, আর যদি কারো ট্রান্সভার্স ভেজাইনাল সেপ্টা থাকে তাহলে আমরা সেটাকে এক্সারসাইজ করব। আর যদি কারো এট্রিশিয়া অফ আপার থার্ড অফ ভেজাইনা হয় তাহলে সেখানে আমরা রিকনস্ট্রাকটিভ সার্জারি করব। বাট দ্য মেইন কজ অফ ক্রিপ্টোমেনুরিয়া ইজ ইমপারফোরেটেড হাইমেন। বুঝা গেল তোমাদের? এটা খুব খুব পরীক্ষায় আসে, খুব ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা রিটেনেও আসে, এটা ভাইবাতেও জিজ্ঞাসা করা হয়। নেক্সট আমরা যেটা জানবো, এটা সেকেন্ডারি অ্যামেনোরিয়া সম্পর্কে জানবো। সেকেন্ডারি অ্যামেনোরিয়ার যে ডিজিজটা আমরা জানবো সেটা হচ্ছে পিসিওএস। পিসিওএস হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম about 20% ওমেনের মধ্যে এটা দেখা যায়, এর ইনসিডেন্স হচ্ছে 20%। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে বলা হয়েছে যে to diagnose polycystic ovarian syndrome, patient must have two of the following three. তিনটা ক্রাইটেরিয়ার মধ্যে দুইটা থাকলে আমরা তাকে পিসিওএস বলবো। একটা হচ্ছে অলিগো অর অ্যানোভুলেশন, অলিগো অর অ্যানোভুলেশন। সেকেন্ড ওয়ান হচ্ছে হাইপার অ্যান্ড্রোজেনিজম, ক্লিনিক্যালি অর বায়োকেমিক্যালি। hyperandrogenism clinically or biochemically and polycystic ovaries, এই তিনটা ক্রাইটেরিয়ার যে কোনো দুইটি থাকলেই আমরা সেই পেশেন্টকে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বলবো। কি কি বললাম? অলিগো অর অ্যানোভুলেশন, হাইপার অ্যান্ড্রোজেনিজম, এটা ক্লিনিক্যালি হতে পারে অথবা বায়োকেমিক্যালি হতে পারে, আর একটা হচ্ছে পলিসিস্টিক ওভারি। পলিসিস্টিক ওভারি। আচ্ছা, এখানে পেশেন্ট কি কমপ্লেন করে? পেশেন্ট কমপ্লেন করবে অলিগোমেনোরিয়া অর অ্যামেনোরিয়া, অর্থাৎ অনেকদিন পর পর তার মিনিস্ট্রেশন হয় অথবা মিনিস্ট্রেশন বন্ধ থাকে। অলিগোমেনোরিয়া অর অ্যামেনোরিয়া। ওবেসিটি, তার দিন দিন ওজন বেড়ে যাচ্ছে। ইনফার্টিলিটি, তার বাচ্চা হচ্ছে না। এবং ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং, অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং হয়। দিস আর দ্য কমন কমপ্লেন্টস অফ পিসিওএস পেশেন্ট। কি কি বললাম? অলিগোমেনোরিয়া অর অ্যামেনোরিয়া, তাদের মিনিস্ট্রেশন কমে যেতে পারে অথবা মিনিস্ট্রেশন বন্ধ থাকতে পারে। ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং, অ্যাবনর্মাল ব্লিডিং হতে পারে ইউটেরাস থেকে। ইনফার্টিলিটি, দ্যাট মিনস তাদের প্রেগনেন্সি রিলেটেড প্রবলেম হবে। এবং আরেকটা যেটা বলে ওবেসিটি। আচ্ছা,
এই পেশেন্টদেরকে দিস আর দ্য সিমটমস, সাইনের মধ্যে আমরা দেখবো অথবা এক্সামিনেশন করলে আমরা দেখবো দ্য পেশেন্টস আর ওবেজ, অর্থাৎ তাদের বডি ওয়েট বেশি, ইউজুয়ালি তাদের বিএমআই মোর দেন 25 থাকে, বিএমআইটা 25 এর উপরে চলে যায়। আচ্ছা, তারপর আমরা যেটা দেখতে পাবো যে হার্সুটিজম এন্ড একনি, হার্সুটিজম অর একনি, আমরা বলেছি ক্লিনিক্যাল ফিচারের একটা থাকে হাইপার অ্যান্ড্রোজেনিজম, অর্থাৎ অ্যান্ড্রোজেন লেভেল বা টেস্টোস্টেরন লেভেল বেড়ে যায়, এই জন্য এদের একনি বা হার্সুটিজম ডেভেলপ করে, একনি বা হার্সুটিজম ডেভেলপ করে। আচ্ছা, তাদের বডি কনফিগারেশনটা মেল প্যাটার্ন হয়, অর্থাৎ ওয়াইড শোল্ডারটা ওয়াইড হয়ে যায় এবং সেন্ট্রাল ওবেসিটি দেখা যায়, সেন্ট্রাল ওবেসিটি হয়, এক্সেসিভ হেয়ার গ্রোথ, অ্যাবনর্মাল হেয়ার ডিস্ট্রিবিউশন পাওয়া যায়। আচ্ছা, এগুলো হচ্ছে সিমটম। এবার আসো ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশন করলে আমরা বলেছি যে তার হাইপার অ্যান্ড্রোজেনিজম থাকে, এটা ক্লিনিক্যালিও হতে পারে বায়োকেমিক্যালিও। ক্লিনিক্যালি আমরা কি দেখলাম যে hirsutism or acne, hirsutism or acne are the feature of increased androgen level, that is testosterone level যদি বেশি হয় তাহলে এই ফিচার গুলো আসে। আর ইনভেস্টিগেশন আমরা হাইপার অ্যান্ড্রোজেনিজম পাবো, সিরাম টেস্টোস্টেরন লেভেল উইল বি এলিভেটেড, সিরাম টেস্টোস্টেরন লেভেলটা বেশি থাকবে। FH LH রেশিও ইজ অল্টার্ড, অর্থাৎ লুটিনাইজিং হরমোন এবং FSH লেভেলটা অল্টার্ড হয়ে যাবে। নরমালি FSH থাকে 2, LH থাকে 1, অর্থাৎ 2:1 থাকে, এখানে উল্টা হয়ে যাবে, LH টা 2 হয়ে যাবে, FSH টা 1 হয়ে যাবে, LH/FSH হবে 2:1। FSH লেভেল ফলিকুল স্টিমুলেটিং লেভেলটা কমে যাবে কিন্তু লুটিনাইজিং হরমোনটা বেড়ে যাবে। তারপর আমরা যেটা পাবো যে আমরা যদি ইনসুলিন লেভেল দেখি, সিরাম ইনসুলিন লেভেলটা রেজড হবে, কারণ ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করে এই সমস্ত পেশেন্ট। তারপরে আমরা তার একটা আলট্রাসোনোগ্রাম করব। আলট্রাসোনোগ্রাম বলবে ওভারিয়ান ভলিউম ইজ ইনক্রিজড, নরমাল ওভারিয়ান ভলিউম হচ্ছে 10 cubic centimeter, but in case of PCOS it is more than 10 cubic centimeter, এবং দেখা যাবে যে প্রত্যেকটা ওভারিতে অনেকগুলি ছোট 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 সিস্ট, মোর দেন 12 সিস্ট পার ওভারি, এই জন্য এটাকে বলা হয়েছে পলিসিস্টিক। পলি মিনস মাল্টিপল, মাল্টিপল সিস্ট দেখা যাবে এবং সেটার নাম্বার হচ্ছে মোর দেন 12 সিস্ট, এবং প্রত্যেকটা সিস্টের সাইজ হবে 2 to 9 মিলিমিটার, অর্থাৎ 1 সেন্টিমিটার লেস দেন 1 সেন্টিমিটার, 2 to 9 মিলিমিটার। These are the features of polycystic ovary. আমরা তিনটা ক্রাইটেরিয়া, লাস্টের ক্রাইটেরিয়া বলেছি পলিসিস্টিক। পলিসিস্টিক আমরা কিভাবে বুঝলাম? আলট্রাসোনোগ্রাম করলে আমরা দেখব যে ওভারিয়ান ভলিউম ইজ রেজড মোর দেন 10 cubic centimeter, more than 12 cysts per ovary, and size of each cyst is 2 to 9 millimeter. এটা দেখে আমরা পলিসিস্ট বলবো। এবং আমরা অ্যানাটমিতে দেখেছি যে সিস্ট ওভারির একটা ক্যাপসুল থাকে, এখানে এই ক্যাপসুলটা একদম পার্লি হোয়াইট, একদম থিকেন্ড হয়ে যাবে, খুব থিক হয়ে যাবে সিস্ট, এবং এই যে সিস্টগুলি দেখা যাবে যে কর্টেক্স জাস্ট বিনিথ দ্য ক্যাপসুল, কর্টেক্সের মধ্যে খুব সুন্দরভাবে পেরিফেরালি ছড়ানো থাকে। আলট্রাসোনোতে এটাকে দেখা যায় পার্ল নেকলেস অ্যাপিয়ারেন্স। এই টার্মটা পরীক্ষায় খুব জিজ্ঞেস করে যে পলিসিস্টিক ওভারিতে সিস্টগুলি ওভারিতে কিভাবে ছড়ানো থাকে। দে আর অ্যারেঞ্জড ইন দ্য কর্টেক্স জাস্ট বিনিথ দ্য ক্যাপসুল পেরিফেরালি and it looks like pearl necklace appearance, এবং ক্যাপসুলটা থিকেন হয়ে যায়। হ্যাঁ, যেহেতু এলএইচ হরমোন বেশি হয়ে যায় এজন্য এখানে লুটিনাইজেশন হয়। লুটিনাইজেশন হওয়ার কারণে এক্সেস অ্যান্ড্রোজেন তৈরি হয়। এক্সেস অ্যান্ড্রোজেন কেন হচ্ছে? আমরা বলছি যে স্টিমুলেশন অফ দ্য থিকার সেল বাই লুটিনাইজিং হরমোন।
লুটিনাইজিং হরমোন দিয়ে থিকা সেলগুলো স্টিমুলেটেড হয়ে সেখান থেকে এক্সেস অ্যান্ড্রোজেন তৈরি হয়। সেই অ্যান্ড্রোজেনের জন্য কি হচ্ছে, হার্সুইটিজম হচ্ছে, একনি হচ্ছে, সিরাম টেস্টোস্টেরন লেভেল বেড়ে যাচ্ছে। হ্যাঁ, এবং এই জন্য মিনিস্ট্রুয়াল ডিস্টারবেন্সও দেখা যাবে, যেহেতু ইস্ট্রোজেন আসতে পারছে না, অ্যান্ড্রোজেন আসছে। অ্যান্ড্রোজেন তো মিনিস্ট্রেশনে বাধা দিবে, যেহেতু এটা ফিমেল হরমোন না। এই জন্যই এই পেশেন্ট কি ফিচার নিয়ে আসবে, এই পেশেন্ট নিয়ে আসবে এমেনোরিয়া অর অলিগোমেনোরিয়া। আচ্ছা, এই যে মাল্টিপল সিস্ট, এগুলি কোথা থেকে আসলো? এই সিস্ট গুলি হচ্ছে গ্রোয়িং ফলিকেল। আমরা বলেছিলাম না, ফলিকেল 3 ধরনের, প্রিমর্ডিয়াল ফলিকেল, গ্রোয়িং ফলিকেল এন্ড ম্যাচিউর ফলিকেল। এই গ্রোয়িং ফলিকেল গুলি যেহেতু এফএসএইচ আসছে না, ফলিকল স্টিমুলেটিং হরমোন আসছে না, এজন্য এদের গ্রোথ গুলা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার ফলে ফলিকেলের ভিতরে যে ওভাম থাকে সেটা একসময় কি হয়, ডেড হয়ে অ্যাট্রফি হয়ে যায়। অ্যাট্রফি হয়ে গেলে ফলিকল ইজ ফিল্ড বাই লিকুইড সাবস্টেন্স। যখন অ্যাট্রফি হয়ে যায়, গলে যায়, তখন এই ফলিকেলের ভিতরে ওভামটা যখন গলে যায় তখন সেখানে কিছু ফ্লুইড জমা হয়। এই জন্য ফলিকেলটাকে একটা সিস্টের মতো দেখা যায়, মাল্টিপল সিস্ট হয়। যেহেতু ফলিকেল গ্রো করছে না, ওভুলেশন কি হবে? ওভুলেশন কখন হয়? যখন ম্যাচিউর ফলিকেল হবে, তারপর সেটা রাপচার হয়ে বের হয়ে আসবে। কিন্তু এখানে তো ফলিকেলই গ্রো করছে না, সুতরাং ওভুলেশনও হয় না। এবং ক্যাপসুলটা ঠিক থাকার কারণে ওভাম ক্যাপসুলকে রাপচার করে বাইরে বের হয়ে আসতে পারে না। এই জন্য এই পেশেন্টগুলি অ্যানোভুলেশন অর অলিগো ওভুলেশন ডেভেলপ করে। এই অ্যানোভুলেশনের কারণে আর আরেকটা ফিচার নিয়ে, ইনফার্টিলিটি। ইনফার্টিলিটি, এদের সহজে বাচ্চা হয় না, যেহেতু এদের ওভুলেশন হয় না, ওভাম আসে না। আচ্ছা, তারপরে আসো আমরা এই পেশেন্টদেরকে কি ট্রিটমেন্ট দিব। এদেরকে আমরা কি ট্রিটমেন্ট দিব? এদেরকে আমরা জিজ্ঞেস করব যে তারা প্রেগন্যান্সি চায় কি না। তারা যদি প্রেগন্যান্সি না চায়, তাহলে আমরা তাদেরকে কম্বাইন্ড অরাল পিল দিব। কম্বাইন্ড অরাল পিল দিলে কি হবে? কম্বাইন্ড অরাল পিলে এটা প্রজেস্টিন সাপ্রেস করবে এলএইচ কে, এবং ইস্ট্রোজেন ইমপ্রুভ করবে সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিউলিন কে, এবং এদের রেগুলার মিনিস্ট্রেশন হবে। যেহেতু তুমি বাইরে থেকে হরমোন দিচ্ছ, এদের যে মিনিস্ট্রাল অ্যাবনর্মালিটিটা তোমার কাছে নিয়ে আসছে, অলিগোমেনোরিয়া ও এমেনোরিয়া, সেটা সলভ হয়ে যাবে। ইফ দে ডোন্ট ওয়ান্ট প্রেগন্যান্সি, উই উইল প্রেসক্রাইব অরাল কন্ট্রাসেপটিভ পিল। আমরা তাদেরকে অরাল কন্ট্রাসেপটিভ পিল প্রেসক্রাইব করব। এবং সবচেয়ে বড় কথা যেটা প্রথমে আমরা যেটা বলবো, টু রিডিউস এক্সেস ওয়েট। তাদের বডি ওয়েট কমাতে হবে। কেন বডি ওয়েট কমাতে হবে? এই কারণে যে পেরিফেরাল ফ্যাট যদি কমে যায়, পেরিফেরাল ফ্যাট কমে গেলে তাদের ইস্ট্রোজেন লেভেল বেড়ে যাবে, টেস্টোস্টেরন লেভেল কমে যাবে, এবং তাদের মিনিস্ট্রেশন অর আদার যে সমস্ত প্রবলেমগুলি আছে সেগুলি সলভ হয়ে যাবে। এজন্য বলা আছে যে ইফ PCOS patient reduce 10% body weight, all the problems will be overcome. সে যদি 10% বডি ওয়েট রিডিউস করতে পারে, তার সমস্ত প্রবলেমগুলি সলভ হয়ে যাবে। আচ্ছা, আর এই পেশেন্ট যদি প্রেগন্যান্সি চায়, ইফ দে ওয়ান্টস প্রেগন্যান্সি, তাহলে আমরা তাদেরকে কি বলবো? আমরা তাদেরকে ওভুলেশন স্টিমুলেটিং ড্রাগস দিব। ওভুলেশন হওয়ার জন্য কিছু ড্রাগস দিব। এর মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে ক্লোমিফেন সাইট্রেট। ক্লোমিফেন সাইট্রেট দিয়ে আমরা তাদের ওভুলেশনকে স্টিমুলেট করব। আচ্ছা, আরেকটা যেটা, আমরা এদেরকে মেটফরমিন দিব। একটু আগে আমরা বলেছি যে সিরাম ইনসুলিন লেভেল বেড়ে যায়, কারণ এরা ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করে। ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করলেও তাদের ফার্টিলিটি লেভেল কমে যাবে। এজন্য ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ানোর জন্য আমরা তাদেরকে মেটফরমিন দিব। আরেকটা যেটা করব, আমরা একটা ল্যাপারোস্কোপি করব। কেন ল্যাপারোস্কোপি করব? ল্যাপারোস্কোপি করে এই সিস্ট গুলাকে আমরা ড্রেন করে দিব। সিস্ট গুলাকে ড্রেন করলে এই যে সিস্ট গুলি রয়েছে, মাল্টিপল সিস্ট ইন ওভারি, এবং এদের ভিতরে যে ফ্লুইড গুলি থাকে, ফ্লুইডের মধ্যে অ্যান্ড্রোজেন থাকে। অ্যান্ড্রোজেন থাকার কারণে তাদের ইস্ট্রোজেনিক
অ্যাক্টিভিটি গুলি কমে যায়, মেল প্যাটার্ন গুলি বেড়ে যায়। এজন্য আমরা যদি ওভারিয়ান ড্রিল করে ফ্লুইড গুলি বের করে দেই, তাহলে তার বডি থেকে অ্যান্ড্রোজেনিক এনভায়রনমেন্ট রিমুভ হবে, স্ট্রোজেনিক অ্যাক্টিভিটি বেড়ে যাবে। তাহলে আমরা ল্যাপারোস্কোপি করে কি করব? ড্রিলিং অফ দ্য সিস্ট, ওভারিতে যে সিস্ট গুলি থাকে সেগুলাকে আমরা ড্রিল করব, এগুলাকে পাংচার করে দিব আপ টু এ ডেপথ অফ 2 to 4 মিলিমিটার পর্যন্ত, 2 to 4 মিলিমিটার পর্যন্ত, এতে তার ফার্টিলিটি বাড়বে। আচ্ছা, এখন আসো, কেউ যদি পিসিওএস এর ট্রিটমেন্ট না করে তাহলে তার পরবর্তীতে কি কি কমপ্লিকেশনস ডেভেলপ করবে? দ্যাট ইজ সিকিউলি অফ পিসিওএস। পিসিওএস এর সিকিউলি কি কি হবে? শর্ট টার্মে হচ্ছে ওবেসিটি, মিনিস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি, অ্যানোভুলেশন, ইনফার্টিলিটি, অ্যাবনর্মাল লিপিড প্রোফাইল, অর্থাৎ লিপিড প্রোফাইলটা অ্যাবনর্মাল হয়ে যাবে, কোলেস্টেরল লেভেল বেড়ে যাবে, এবং অ্যান্ড্রোজেন এক্সেসের জন্য তার কি হবে? একনি, হার্সুটিজম, অ্যালোপেশিয়া। আচ্ছা, লং টার্মে তার কি কি হবে? লং টার্মে হবে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, হাইপারটেনশন এন্ড কার্ডিওভাস্কুলার ডিজিজ। তাহলে দেখলাম আমরা এই ডিজিজটা একটা ভয়ঙ্কর ডিজিজ, এটা থেকে পরবর্তীতে বিভিন্ন ধরনের প্রবলেম অ্যারাইজ করবে, সেজন্য এটা শুরুতেই ট্রিটমেন্ট হওয়া উচিত। তাহলে আমরা যদি পিসিওএসটা রিভিউ করি, পিসিওএসটা খুবই ইম্পর্টেন্ট। পিসিওএস কথাটার অর্থ হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এখানে বলা হচ্ছে যে ইফ এ পেশেন্ট হ্যাভ 2 of the 3 following criteria, she will be diagnosed as PCOS. কি কি ক্রাইটেরিয়া বলেছি আমরা? ওলিগো or anovulation, hyperandrogenism clinically or biochemically, and polycystic ovary. বলা আছে যে among the women 20% are suffering from polycystic ovarian syndrome. এখানে কি হয়? এখানে যেটা হয়, পেশেন্ট কি কমপ্লেন করবে? পেশেন্ট কমপ্লেন করবে oligomenoria or amenorrhea, that means menstrual disturbance, dysfunctional uterine bleeding, that means abnormal uterine bleeding, infertility and obesity. এগুলি নিয়ে পেশেন্ট তোমার কাছে আসবে। অন এক্সামিনেশনে, that means সাইনের মধ্যে তুমি দেখবে পেশেন্ট ইজ ওবেস। পেশেন্টটা কেমন? ওবেস, হার্সুইটিজম and acne present, hirsutism and acne, abnormal hair growth and abnormal hair distribution. Her body configuration is male looking, that means একটা wide shoulder থাকবে, তার বডি কনফিগারেশনটা হবে ছেলেদের মতো। আচ্ছা, তারপরে আমরা তার কিছু ইনভেস্টিগেশন করব। ইনভেস্টিগেশনের মধ্যে আমরা দেখব serum testosterone level is raised, FSH LH ratio is altered, follicle stimulating hormone কমে যাবে, লুটিনাইজিং হরমোন বেড়ে যাবে। নরমাল লেডির ক্ষেত্রে follicle stimulating থাকে 2, লুটিনাইজিং থাকে 1, 2:1, but in case of PCOS follicle stimulating হয়ে যাবে 1, লুটিনাইজিং হয়ে যাবে 2, 1:2, that means লুটিনাইজিং হরমোন বেড়ে যাবে, follicle stimulating হরমোন কমে যাবে। আর আমরা কি পাবো? আমরা সিরাম ইনসুলিন লেভেল রেজড পাবো, কারণ এখানে ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করে। তারপর আমরা যেটা করব, আমরা একটা আল্ট্রাসোনোগ্রাম অফ লোয়ার অ্যাবডোমেন করব। আচ্ছা, আল্ট্রাসোনোগ্রামের মধ্যে আমরা যেটা পাবো যে ওভারিয়ান ভলিউম, নরমালি একটা ওভারি থাকে 10 কিউবিক সেন্টিমিটার, সেটা হয়ে যাবে মোর দেন 10 কিউবিক সেন্টিমিটার। পলিসিস্টিক, এখানে মাল্টিপল সিস্ট থাকবে, মোর দেন 12 সিস্ট পার ওভারি, এবং প্রত্যেকটা সিস্টের সাইজ হবে 2 to 9 মিলিমিটার। দে আর অ্যারেঞ্জড পেরিফেরালি, অর্থাৎ কর্টেক্সে থাকবে, জাস্ট বিনিথ দ্য ক্যাপসুল, এবং ক্যাপসুলটাও ঠিক হয়ে যাবে। আচ্ছা, এটাই হচ্ছে পলিসিস্টিক ওভারি।
এখানে যেটা হয় এক্সেস লুটিনাইজিং হরমোন স্টিমুলেশনের কারণে স্ট্রোমাল সেল থেকে অ্যান্ড্রোজেন রিলিজ হয়, এজন্য অ্যান্ড্রোজেনিক অ্যাক্টিভিটি বেশি হয়। আচ্ছা, এই সিস্ট গুলি কোথা থেকে আসে? দিস সিস্ট আর গ্রোয়িং ফলিকল, যেহেতু এফএসএইচ আসা কমে গেছে এজন্য এগুলার আর গ্রোথ হয় না, এগুলা গ্রোথ বন্ধ হয়ে যায়, সিস্ট গুলির গ্রোথ, ফলিকল গুলার গ্রোথ বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পরে ভিতরে যে ওভাম থাকে সেটা অ্যাট্রফি হয়ে যায়, অ্যাট্রফি হয়ে সেখানে কিছু ফ্লুইড জমা হয়। এই ফ্লুইডের কারণে দিস ফলিকল লুকস লাইক এ সিস্ট, এরকম মাল্টিপল সিস্ট জমা হয়, এর জন্য একে ফলিকুলার পলিসিস্টিক ওভারি বলা হয়। আলট্রাসোনোগ্রামে দেখা যায় যে এরা ওভারির পেরিফেরিতে খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ থাকে এবং এটার নাম দেওয়া হয়েছে পার্ল নেকলেস এপিয়ারেন্স, পার্ল নেকলেস এপিয়ারেন্স। আচ্ছা, তারপর আমরা দেখলাম এক্সেস অ্যান্ড্রোজেন কেন আসলো? ডিউ টু এক্সেস এলএইচ। এক্সেস এলএইচ স্টিমুলেট লুটিনাইজিং হরমোন, স্টিমুলেট থিকার সেলস হুইচ সিক্রেট কি অ্যান্ড্রোজেন। এই অ্যান্ড্রোজেনের জন্যই তার কি কি হয়েছে? হার্সুইটিজম, একনি, অ্যাবনর্মাল হেয়ার গ্রোথ এন্ড মেল প্যাটার্ন এপিয়ারেন্স। আর মিনিস্ট্রুয়াল ডিস্টারবেন্স কেন? ডিউ টু দিস এক্সেস অ্যান্ড্রোজেন। অ্যান্ড্রোজেনের জন্য তার অলিগোমেনোরিয়া অর অ্যামেনোরিয়া ডেভেলপ করছে। এবার আসো আমরা কি ট্রিটমেন্ট বলেছি। যদি সে প্রেগন্যান্সি না চায় তাহলে সে অরাল কন্ট্রাসেপটিভ পিল খাবে, তাতে তার মিনিস্ট্রেশনটা রেগুলার হবে, তার অ্যান্ড্রোজেনিক স্টিমুলেশন গুলো কমে যাবে। আর আমরা বলেছি বডি ওয়েট কমাবে, রিডাকশন অফ বডি ওয়েট, বডি ওয়েট কমলে অ্যান্ড্রোজেনিক অ্যাক্টিভিটিও কমে যাবে। আচ্ছা, তারপর আমরা যেটা বলবো যে সে যদি বাচ্চা চায় তাহলে আমরা তাকে ওভুলেশন ইন্ডাকশন দিব বাই ক্লোমিফেন সাইট্রেট, ওভুলেশন ইন্ডাকশন বাই ক্লোমিফেন সাইট্রেট। এবং যেহেতু তার ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করে, এক্সেস ইনসুলিন অলসো হ্যাম্পার ফার্টিলিটি, সেজন্য ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ানোর জন্য আমরা তাকে মেটফরমিন দিব। মেটফরমিন ইনসুলিনকে রিসিপ্টরের সাথে বাইন্ড করিয়ে ইনসুলিন লেভেল কমিয়ে দিবে। হ্যাঁ, আর যেটা করবো আমরা একটা ল্যাপারোস্কোপি করব, ল্যাপারোস্কোপি করে তার এই সিস্ট গুলিকে পাংচার করে দিব। পাংচার করলে ভিতরে যে ফ্লুইড থাকে সেটা বের হয়ে আসবে। দিস ফ্লুইড কন্টেইন অ্যান্ড্রোজেন, ফ্লুইড গুলো বের হয়ে আসলে তার বডিতে অ্যান্ড্রোজেনিক এনভায়রনমেন্ট কমে যাবে, ফার্টিলিটি বাড়বে। আচ্ছা, এবার আসো হোয়াট আর দ্য সিকিউলি, পরবর্তীতে কি কি হতে পারে এই পিসিওএস পেশেন্টের? আমরা বলেছি ওবেসিটি, মিনিস্ট্রুয়াল অ্যাবনরমালিটি, অ্যানোভুলেশন আর ইনফার্টিলিটি, মিসক্যারেজ, হাইপার এবং লিপিড প্রোফাইল অ্যাবনরমাল হয়ে যাবে। আর অ্যান্ড্রোজেন এক্সেসের জন্য তার একনি, হার্সুটিজম, অ্যালোপেশিয়া হবে। আর লং টার্ম কনসিকুয়েন্সেস এর মধ্যে তার টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, হাইপারটেনশন এন্ড কার্ডিওভাস্কুলার ডিজিজ হবে। এই পর্যন্ত হচ্ছে পিসিওএস। প্রাইমারি অ্যামেনোরিয়া থেকে আমরা জানবো ক্রিপ্টোমেনোরিয়া, আর সেকেন্ডারি অ্যামেনোরিয়া থেকে আমরা জানবো পিসিওএস, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এই দুইটা ডিজিজ থেকে তোমাদের কিছু জানার আছে কিনা বলো আমাকে, এগুলা পরীক্ষায় খুব খুব আসে। কারো কোথাও কোনো প্রবলেম যে ম্যাডাম এটা আবার বলেন? হ্যালো, হ্যাঁ, তোমাদের কোথাও কোনো সমস্যা বোঝা গেছে এই দুইটা ডিজিজ? হ্যালো, কারো কোনো সমস্যা? ম্যাম ক্রিপ্টোমেনোরিয়া ট্রিটমেন্টটা আবার একটু বলেন। ক্রিপ্টোমেনোরিয়া আমরা বলেছি যে দিস অকার্স ডিউ টু মেইনলি ইমপারফোরেটেড হাইমেন, ম্যাক্সিমাম কারণ হচ্ছে ইমপারফোরেটেড হাইমেন। তাইলে আমরা হাইমেনের মধ্যে একটা ক্রুশিয়েট মানে ক্রুশের মতো একটা ইনসিশন দিব, একটা ট্রান্সভার্স একটা লঞ্জিটিউডিনাল। ক্রুশ যেরকম থাকে, হাইমেনটা কেমন থাকে? ওভাল শেপেড, তাই না? এটার মধ্যে আমরা একটা ক্রুশিয়েট ইনসিশন দিব। ক্রুশিয়েট ইনসিশন দিলে পিছনের ব্লাড গুলা কি হবে? বের হবে নাকি ভিতরে ঢুকে যাবে? বের হয়ে আসবে, তাই না? ভিতরের ক্লটেড ব্লাড গুলা বের হয়ে আসবে। তারপর আমরা এই হাইমেনের ফ্ল্যাপ গুলাকে কেটে দিব যেন আর ফাইব্রোসিস হয়ে না লেগে যেতে পারে। সেটাই হচ্ছে ট্রিটমেন্ট। ক্রুশিয়েট ইনসিশন, ড্রেনেজ অফ দ্য ব্লাড এন্ড
রিমুভাল অফ দ্য ফ্ল্যাপ। এটাই হচ্ছে ট্রিটমেন্ট অফ ইমপারফোরেটেড হাইমেন। আর কারো যদি ট্রান্সভার্স ভাজাইনাল সেপ্টার কারণে হয়, আমরা সেই সেপ্টাটাকে কেটে দিব, এক্সিশন অফ দ্য সেপ্টা। আর কারো যদি এট্রিশিয়া অফ আপার থার্ড অফ ভেজাইনা হয়, তাহলে আমরা সেই ক্ষেত্রে এট্রিশিয়া হলে সেটা তো সলিড হয়ে যায়, সেখানে কোনো লুমেন নাই, সেখানে আবার নতুন করে লুমেন তৈরি করে দিতে হবে। সেজন্য এটার নাম হচ্ছে রিকনস্ট্রাকটিভ অপারেশন করতে হবে। আর কারো কোনো প্রবলেম বলো যে ম্যাডাম এই জায়গাটা আরেকবার বলেন। কারো কোনো সমস্যা? এনি প্রবলেম ma'am. স্টুডেন্টস? বুঝতে পেরেছো No, তোমরা ma'am. সবাই? Yes, বুঝতে ma'am. পারো নাই? এই আজকে যে টপিক দুটো পড়লাম, এই টপিক দুটো ভেরি ভেরি কমন। তোমরা যদি রিটেন কোয়েশ্চেন বা তোমাদেরকে যেই বোর্ড ভাইবার কোয়েশ্চেন দেওয়া হবে, দেখবা যে ক্লাস কি শেষ? हसीब কিছু বলো हसीब। ओके ओके थैंक यू।